গুপ্তরা নতুন জালেম ক্ষমতায় গেলে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে ফরিদপুরে তারেক রহমান। জীবন দিয়ে হলেও নারীর মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি ডাক্তার শফিকের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জামায়াতের। নির্বাচনী প্রচারে সরগরম সারা দেশ। জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ সংসদীয় আসনে নির্বাচন স্থগিত। চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালে শ্রমিক ধর্মঘটের প্রথম দিন। আমদানি রপ্তানি কার্যক্রমে অচল অবস্থা। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। একটি গুপ্ত দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, যারা মা বোনদের সম্মান করে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরে দলের পৃথক নির্বাচনী জনসভায় তিনি এমন অভিযোগ করেন। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে এবং বিকাশে অর্থের প্রলোভন দেখিয়ে ভোটকে প্রভাবিত করতে চাইছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ইফতেখার রেজাকের সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। ফরিদপুর অঞ্চলের বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন বুধবার মিলেছিল রাজেন্দ্র কলেজ মাঠে। তাদের উপস্থিতিতে সমাবেশস্থল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়ায় নেতাকর্মীদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিশাল জনস্রোতের সামনে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান আশ্বাস দেন, ক্ষমতায় গেলে ফরিদপুরকে সিটি কর্পোরেশন ও বিভাগ করার দাবি পূরণ করা হবে। পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি বলেন, একটি দল নারীদের অপমান করে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। সেই দলের কাছে দেশের অগ্রগতি আশা করা যায় না। এই যে গুপ্তের দল, তাদের যে দলীয় এক নেতা, প্রধান নেতা আছে, সে একটি অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে। ১৯৭১ সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছিল। নিজের দেশের মা বোনদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না। বিকাশের প্রলোভন দেখিয়ে একটি দল ভোটারদের প্রভাবিত করছে মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন রাখেন, তারা কি শাসন উপহার দিবে জনগণকে? এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে মা বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার চাইছে। তারা বাংলাদেশের মানুষের সাথে অনৈতিক আচরণ করছে, অথচ আমরা দেখি অন্যদিকে তারা বলে সৎ মানুষের শাসন দেবে। আরে ভাই, যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, সেখানে আপনি কি করে আশা করেন জনগণ কি করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন? এর আগে বরিশালের বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভা করেন বিএনপির চেয়ারম্যান। সেখানেও ঢল নামে লাখো মানুষের। বরিশালের বড় বড় সব উন্নয়ন বিএনপির শাসন আমলে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষের সরকার ফের ক্ষমতায় গেলে সেই ধারা অব্যাহত রাখা হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০,০০০ টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ ও বেকারদের চাকরির ব্যবস্থা সহ নতুন দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে মন্তব্য করে জাল ভোট ছাপানোর অভিযোগ তোলেন বিএনপির চেয়ারম্যান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। তারেক রহমান বলেন, একটি দল যারা গুপ্ত রাজনীতি করেছে সেই দল ক্ষমতায় গেলে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে ১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী ৫ বছর জনগণ আপনাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম
তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির উপর ভরসা রাখার কথা বললেন তারেক রহমান। সমর্থন চাইলেন দক্ষিণাঞ্চলের মানুষের। পাশাপাশি ভোট নিয়ে যে কোনো চক্রান্তের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানালেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, বরিশাল। ক্ষমতায় আসলে যে কোনো কিছুর বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে জামায়াতে ইসলামী। সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী জনসভায় বলেন, উত্তরবঙ্গকে সব সময় অবহেলিত এবং বঞ্চিত করে রাখা হয়েছে। জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট ক্ষমতায় আসলে এই অঞ্চলকে কৃষি নির্ভর শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে বলেও জানান জামায়াতের আমির। জামাল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। লালমনিরহাটের হাতীবান্ধায় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় সকাল থেকে ঢল নামে কর্মী ও সমর্থকদের। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জনসভায় অংশ নিয়ে বলেন, নির্বাচিত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নে বুড়িমারি স্থলবন্দরের আধুনিকায়ন, 4 লেনের রাস্তা নির্মাণ সহ তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার দল। প্রাধান্য দেওয়া হবে কৃষি নির্ভর শিল্পকে। আমরা কথা দিচ্ছি, এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে, এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদীভাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি, যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। মতলববাজ রাজনীতিবিদরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশে ধর্ম ও বর্ণের কোনো বিভেদ থাকবে না। এই দেশে আর মাইনরিটি মেজরিটি গুলো শুনতে চাই না। অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন, আমরা ইনশাআল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখবো। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কুকিল নয়, আমরা ইহ জগতের বন্ধু, আর পরজগতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখি। আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা আজিম, আমরা কাউকে ছেড়ে যাব না। অতীতে তিস্তা মহাপরিকল্পনার কথা বলে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো তা বাস্তবায়নে কাজ করেনি, ফলে উত্তরবঙ্গবাসীর পানি নিয়ে সংকট কখনোই কাটেনি। এসব উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় আসলে জামায়াতে ইসলামী সবার আগে তিস্তার ন্যায্য হিস্সা আদায় করবে। এর আগে কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। বিকেলে টাঙ্গাইলের জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, ক্ষমতায় এলে সরকারি চাকরিজীবীদের জন্য যৌক্তিকভাবে বেতন সমন্বয় করা হবে। আমি আমার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে সম্মানের সাথে বাঁচার, জীবন ধারণ করার ব্যবস্থা করে দেব না, আর সে অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনবো। সরকারের কোনো অধিকার নাই। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, লালমনিরহাট। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের 41 দফা ইশতেহার ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। 10টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে এই ইশতেহারকে সাজানো হয়েছে।
নিজেদের ইশতেহারকে দলীয় নয় বরং দেশ পরিচালনার অঙ্গীকার বলে উল্লেখ করেন জামায়াতের আমির। জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত, স্বাধীন, সার্বভৌম, বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। একই সাথে 5 বছরের দায়িত্ব পালনকালে যুব সমাজকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে এই ইশতেহারে। যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে, তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্যে। আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্য। আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন, সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই। আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব, এটা দেশি এবং বিদেশি। শিল্প মালিক যারা হবেন তাদেরকে আমরা সমাজের আইকন হিসাবে কবুল করব। আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হয় তাহলে দেশের মানুষের হতাশার শেষ থাকবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন, জাল ভোট দেওয়া যেমন অপরাধ, তেমনি কাউকে ভোট দিতে না দেওয়াটাও একই ধরনের অপরাধ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনৈতিক বা অন্যায় কর্মকাণ্ড যেন সংঘটিত না হয় সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষে হলে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি জানান, বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় জামায়াতের নারী কর্মীদের উপর হামলা হয়েছে। পাশাপাশি ঢাকা 17 আসনে কয়েকটি সরকারি ব্যাংকের কর্মকর্তারা একটি দলের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছে, যা সম্পূর্ণভাবে আইনের লঙ্ঘন। তিনি আরও অভিযোগ করেন, দলটির শীর্ষ নেতাদের উপর ধারাবাহিকভাবে সাইবার হামলা চালানো হচ্ছে এবং এসব হামলায় ভারতীয় কিছু ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া আগামী 9 ফেব্রুয়ারি রাত 9টায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান জুবায়ের। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক মোহাম্মদ সরওয়ার আলম জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। সরওয়ারের বিরুদ্ধে জামায়াতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকায় সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ সকালে বঙ্গভবনের আইটি বিভাগে তাকে নিয়ে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান জানান, তার আইডি থেকে জামায়াত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল যাওয়ার সত্যতা মেলার প্রেক্ষিতেই তদন্তে নেমেছেন তারা। বিষয়টি যেহেতু টেকনিক্যাল, তাই তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে বলে উল্লেখ করে তিনি আরও জানান, সত্য ঘটনা উদ্ঘাটনে অভিযান অব্যাহত থাকবে। তার যাবতীয় ডিভাইস জব্দ করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি, সেই জন্য নিয়ে আসছি। এমনি তো আর ইয়ে করা যায় না। হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য তো আছেই, প্রাথমিক কিছু সত্যতা তো আছেই। তাছাড়া বঙ্গভবনের একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে প্রচার। জনসভা, পথসভার পাশাপাশি প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শকত করিমের ডেস্ক রিপোর্ট।
একাত্তরে অর্জিত স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব, কিন্তু একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে। এই জামাতে ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমোনাই মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জনসভায় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিএনপি, বঙ্গভবন ও ভারতের প্যাকেজে ক্ষুণ্ণ করা হচ্ছে জামায়াতের জনপ্রিয়তা। জামায়াত ইসলামীর নেতৃত্ব সংগঠনের মর্যাদা, ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। আমরা মনে করি বিএনপি, বঙ্গভবন, ইন্ডিয়ার সাথে প্যাকেজ প্রণয়ন করে জামায়াত ইসলামীর ইমেজ ধ্বংস করার সাইবার অ্যাটাক শুরু হয়েছে। যে আচরণ বর্তমান বগুড়া সদর 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যরা। 7 আসনে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত নেতাকর্মীরা। পঞ্চগড়ে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা করেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিজ আলম। দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি রোধে। নির্বাচনী প্রচারণায় সরগরম নগর থেকে গ্রামে ব্যস্ত চট্টগ্রামের 16টি আসনের বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এছাড়া নাটোর, নেত্রকোনা, জয়পুরহাট, ভালুকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। শেরপুর 3 সংসদীয় আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর 3 আসনের ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে না। সেখানে নির্বাচনের পরবর্তী তারিখ পরে জানানো হবে। আমাদের কাছে আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে, তুলনামূলকভাবে ভালো আছে। তো অবশ্যই বলবো, তো আমরা সকল রাজনৈতিক দলের কর্মী, তাদের নেতৃত্বের নিকট এবং সংশ্লিষ্ট সকলের নিকট আমরা আবেদন জানাই যে তারাও একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারাও আমাদেরকে সহযোগিতা করবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়া রহমানের ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান বলেছেন, তারা এমন একটি রাষ্ট্র উপহার দিতে চান যেখানে নেতার আগে থাকবে জনতা। তিনি বলেন, সাধ্যমতো সমস্যার সমাধান করে সমতা ও জ্ঞান ভিত্তিক বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করা হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা 17 আসনের অধীন কড়াইল, সাততলা এবং ভাসানটেকের বসবাসকারীদের বিভিন্ন সমস্যা এবং নানা খাতে কর্মরতদের সমস্যা নিয়ে হাতিরঝিলে নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি আয়োজন করে এই অনুষ্ঠানের। ডাক্তার জুবাইদা রহমানের সামনে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পেশাজীবীরা। আমাদের মতো যারা সুবিধাবঞ্চিত মানুষ, তারা তো দিন আনি দিন খায়, তারা কিভাবে এই বিশাল পরিমাণে যে টাকা তারা ডাক্তাররা ধরিয়ে দেয়, তারা কিভাবে করবে? কেন ভাই, আমরা কি শ্রমিক হয়ে গিয়ে আমরা কি পচে গেছি? আমাদের কোনো আয় নাই, কোনো কিছু নাই, আমরা কিছু করতে পারছি না কেন? আমাদের শ্রমিকদের এইভাবে কিসে রাখছে কেন? সাময়িক বরখাস্ত নামে কারখানার মালিক কি করে আমাদেরকে তদন্ত করে সাময়িক বরখাস্তের জায়গায় বরখাস্ত করে দেয় 2 মাস পর। বিভিন্ন কারণে অতিরিক্ত খরচ হয়। আমরা বলবো যে আমাদের জীবন যাত্রার ব্যয় এর যে বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে আমাদের মজুরি। পরে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সমস্যা অনেক, তবে তা সমাধান সম্ভব। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা,
আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ডাক্তার জুবাইদা বলেন, এমন একটি দেশ তারা উপহার দিতে চান যা হবে সবার জন্য সমান সুযোগের। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা। সুষ্ঠু রাজনীতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নিউ মরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২% পণ্য পরিবহন করা হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। লাভ কিংবা লোকসান সব ক্ষেত্রেই এই বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে গেল কয়েকদিন ধরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে প্রায় স্থবির বন্দরের অপারেশনাল কার্যক্রম। আন্দোলনকারীদের দাবি, এনসিটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেয়া দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। পাশাপাশি শ্রমিক কর্মচারীর চাকুরি হারানোর আশঙ্কা রয়েছে। তাই এই সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান তাদের। এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলছে বন্দর কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত চুক্তি হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা জানি না। সবাই যে এই ধরনের একটা এজিটেশন কিংবা এই ধরনের একটা মুভমেন্টে যাচ্ছে, এটা বিশেষ করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর প্রভাব ফেলছে। দিনের পর দিন এভাবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। পাশাপাশি রমজানে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি বলেন, এবারে নির্বাচন শান্তিপূর্ণ হবে। উল্লেখ করে উপদেষ্টা বলেন, নির্বাচনে কোনো সহিংসতা হবে না। এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বারবারই বলেছি, এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে এবং নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে, উৎসব মুখরভাবে হবে, পিসফুলি হবে। মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই, পুলিশের ভিতরে কোনো কিছু ভীতি কাজ করতেছে। তরুণ ভোটারদের মধ্যে 37.4% ভোট দেবে জামাত ইসলামীকে আর বিএনপিকে দেবে 27%। এছাড়া এনসিপিকে 17% ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। CRF এর কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ এই জরিপের বিস্তারিত উপস্থাপন করেন। ভোটারদের অগ্রাধিকার, নেতৃত্ব সংক্রান্ত ধারণা, প্রার্থী বাছাই সম্পর্কে নানা দিক নিয়ে জরিপটি চালানো হয় 2025 সালের 20 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। ফলাফলে 90% মানুষের মধ্যে ভোট দেওয়ার বিষয়ে প্রবল আগ্রহ প্রকাশ পেয়েছে। ভোটের প্রতীক নয়, ব্যক্তিত্ব ও দেশের মানুষের প্রতি প্রার্থীর মনোভাব দেখে তারা ভোট দেবেন 33% বেশি প্রার্থী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে 48% বিএনপিকে এবং 37.4% জামাতকে ভোট দেবে বলে জরিপে উঠে এসেছে। যাদের বয়স 2008 পরে 18 হয়েছে তাদের কাছ থেকে আমরা যে আনসারগুলো পেয়েছি সেগুলো থেকে আমরা এই রিপোর্টটা এটা জেনারেট হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 37.4% মানুষ যারা 2008 সালের পরে ভোটার হয়েছে তারা জামাত ইসলামীতে ভোট দিবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছেন।
27% মানুষ মেনশন করেছেন যে তারা বিএনপিকে ভোট দিবেন, 17% মানুষ মেনশন করেছেন যে তারা এনসিপিকে ভোট দেবেন। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। তবে বর্তমান রাজনীতির বাস্তবতায় 70টির মতো আসনে অভিমানী নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকায় কিছুটা অস্বস্তিতে বিএনপি, আর যুগপথ আন্দোলনের সঙ্গীরাও অপ্রস্তুত। ইফতেখার রেজার রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য 16টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে 12টিতে বিএনপির নেতারা ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে থাকা এই স্বতন্ত্রদের বিদ্রোহী হিসেবে দেখছে বিএনপি। বহিষ্কার, কমিটি স্থগিত, বিলুপ্তির মতো দলীয় কঠোর সাংগঠনিক ব্যবস্থার পরও বিএনপি তৃণমূল নেতাদের একাংশ, কোথাও কোথাও বড় অংশ বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে রয়েছেন। ফলে প্রচারে বিএনপির তৃণমূলকে এখনো পুরোপুরি পাশে পাচ্ছে না মিত্ররা। আমার এখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে বিএনপির, যদিও আমার বিরুদ্ধে প্রার্থী হয়, বিএনপি তাকে বহিষ্কার করেছে, কিন্তু তার আচরণ খুব আক্রমণাত্মক। বিএনপির পক্ষ থেকে বোঝানো সহ নানামুখী উদ্যোগ এবং সর্বশেষ পদক্ষেপ হিসেবে বহিষ্কারের পরও কিছু আসনে নিষ্ক্রিয় করা যায়নি স্বতন্ত্রদের। জনতার সামনে ধানের শীষ ও জোট প্রার্থী হিসেবে তাদের সামনে নিজেই পরিচয় করে দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব, এনারা দুইজন আমাদের সাথে ছিলেন। এর মধ্য দিয়ে বিএনপি তৃণমূল কর্মীরা বিদ্রোহী প্রার্থী থেকে ক্রমে শরিক ও দলীয় প্রার্থীদের দিকে ঝুঁকছে। তবে বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনে স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতা না পেলে ক্ষতিগ্রস্ত হবে জোট, এমনটাই মনে করেন জোট শরিকরা। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাই বিবেচনা করবে যে তারা দল ঘোষিত বা দল সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবে নাকি দল থেকে বহিষ্কৃত পদচ্যুত নেতার পেছনে থাকবে। বিএনপি যাদের সাথে আসন সমঝোতা করেছে সেই আসনগুলোতে যেন সমঝোতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচারণায় থাকে, না হলে ভবিষ্যতে বিএনপির প্রতি কিন্তু মিত্রদের অনাস্থা তৈরি হবে। এদিকে যুগপৎ আন্দোলনের সঙ্গীরা মনে করছেন আসন ছাড় সহ নির্বাচন ঘিরে জটিলতা অপ্রত্যাশিত। বিএনপির মহাসচিব আমাকে এই আসনের জন্য ঘোষণাও করেছিলেন, পরে জমা দেওয়ার সময় দেখা গেল যে তারা তাদের আর একটা ক্যান্ডিডেট দিয়েছে। মানুষ এটা একেবারে পছন্দ করেনি। সাধারণভাবে এলাকার লোকজন বিএনপিকে পছন্দ করলেও তারা ধরে নিয়েছিল যে এইখানে এমনকি বিএনপির রাজনীতি সহ এখনকার যে রাজনীতি তার প্রতিনিধিত্ব আমি করতে পারি, কিন্তু এইটা হওয়াতে তারা মনে কষ্ট পেয়েছে। আর বিএনপি বলছে বড় দল হবার কারণে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় কিছু আসনে দলীয় প্রতীকের বাইরেও রয়ে গেছে প্রার্থী। একটি আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যারা পাননি তাদের মাঝে কেউ কেউ হয়তো স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সবার আগে তো দল এবং দেশ, যার কারণেই বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা দেখেছেন গতকালকে এবং তারও আগে ধারাবাহিকভাবে কিন্তু অনেক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ঘরে বাইরে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় পড়তে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাতে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত পালিত হয়েছে, ফলে আজ সরকারি ছুটি রয়েছে। এ কারণে সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। কাল থেকে আবারও আমদানি রফতানি সহ সব কার্যক্রম যথারীতি শুরু হবে। বিশ্বকাপ না খেলার হতাশা থাকবেই, তবে এই বৃত্তেই আটকে যাওয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যেহেতু টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না,
সেক্ষেত্রে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন ভালো হতো কিনা সেই প্রশ্নের উত্তরে মাঠেই ক্রিকেট ধরে রাখার পক্ষে তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। যে সময়টায় বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা সেই সময়টাতে শেরেবাংলায় ব্যাট হাতে অনুশীলন লিটনদের। প্রায় 2 বছরের পরিকল্পনা ও লিটনের নেতৃত্বে গত 1 বছরে যে দলটা গড়ে উঠেছিল সে দল পরিসংখ্যানের হিসাবে বাংলাদেশের টি-20 ইতিহাসে সফলতম দল হলেও খেলা হচ্ছে না বিশ্বকাপটাই। আক্ষেপ ও হতাশা ক্রিকেটারদের মননে থেকে গেলেও এই বৃত্তি আটকে থাকার বিপক্ষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টু বি অনেস্ট, এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট। এটার জন্য সবারই আসলে মেন্টালি টাফ, সবাইকেই বলা যাবে না। এটা হতাশা কাটানোটাও আসলে মুশকিল। বাট দিন শেষে আমি যেটা বললাম, যে দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবে, সুখ থাকবে, সব কিছুই থাকবে। বাট কীভাবে আমি সামনে তুলতে পারবো সেটার জন্য হয়তো আমাকে কারেন্ট পজিশনে থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না, সেহেতু 2027 ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে টুর্নামেন্টের ফরম্যাট ভিন্ন হওয়া উচিত ছিল কিনা তা নিয়েও প্রশ্ন ছিল সালাউদ্দিনের কাছে। দিন শেষে ছেলেদেরকে মাঠে রাখাটা খুব বেশি জরুরি, কারণ ছেলেরা যেন হ্যাপি থাকে সেই দিকটাও আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে। যে খেলাটা ছেলেরা যেন খেলাটা এনজয় করে। আমার মনে হয় যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না, আমার কাছে মনে হয় যে সবার একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটা থেকে হয়তো তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে তারা যেন অ্যাটলিস্ট মাঠে থেকে খেলাটা এনজয় করে এবং তারা তাদের কাজটা যেন ঠিকমতো করে। এদিকে মঙ্গলবার বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ জানিয়েছে কোয়াব। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরও একবার। গুপ্তরা নতুন জালেম, ক্ষমতায় গেলে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে ফরিদপুরের তারেক রহমান। জীবন দিয়ে হলেও নারীর মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি ডাক্তার শফিকের। 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জামায়াতের। নির্বাচনী প্রচারে সরগরম সারা দেশ, জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 সংসদীয় আসনে নির্বাচন স্থগিত। চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালে শ্রমিক ধর্মঘটের প্রথম দিন, আমদানি রফতানি কার্যক্রমে অচলাবস্থা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।